আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত অন্তত 6 জন। এবার ট্রাম্পের ঘোষণার পর সিরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করল মার্কিন প্রশাসন। এদিকে ইসরায়েলি হামলা চলছে, প্রাণহানি ছাড়ালো 53,900 জনে। আরো জানিয়ে দিব, এবার ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে যা বলল পাকিস্তান সেনাবাহিনী। এদিকে ইউক্রেন জুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত অন্তত 12 জন। এবার গাজায় সমস্ত পদাতিক ও সাজোয়া ব্রিগেড মোতায়েন করলো ইসরায়েল। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে রাশিয়ার পরবর্তী যুদ্ধ ফিনল্যান্ড সীমান্তে দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, বেন গুরিয়নে ফ্লাইট স্থগিত। ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ইয়েমেন থেকে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে সেটি প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। রোববার ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিন এ তথ্য দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বা এর আশেপাশের এলাকাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এই হামলার পরপরই বেন গুরিয়নের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে জানায় টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী রোববার ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সেটি সফলভাবে প্রতিহত করা হয়েছে। সম্প্রতি ইয়েমেনের এ ধরনের হামলা প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, জেরুজালেম এলাকা, দক্ষিণ পশ্চিম তীরের জনবসতি এবং ডেড সির কাছাকাছি ইহুদি বসতিগুলোতে সাইরেন বেজে ওঠে। সাইরেন বাজানোর প্রায় 5 মিনিট আগে বাসিন্দাদের উদ্দেশ্যে একটি প্রাথমিক সতর্কতা জারি করা হয়। ব্যক্তিগত ফোনে একটি পুশ নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয়। এদিকে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত অন্তত 6 জন। ইয়েমেনের দক্ষিণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে আল কায়েদার 5 জন সদস্য নিহত হয়েছে। ইয়েমেনের দুটি নিরাপত্তা সূত্র এএফপিকে শনিবার এ তথ্য জানিয়েছে। আবিয়ান প্রদেশের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই এলাকার বাসিন্দারা যুক্তরাষ্ট্রের বিমান হামলার কথা নিশ্চিত করেছেন। হামলায় আল কায়েদার 5 সদস্য নিহত হন বলে জানান তারা। সীমান্ত অঞ্চল এডেনে এ ঘটনা ঘটে, যেখানে আন্তর্জাতিক স্বীকৃত সরকার রয়েছে। দ্বিতীয় সূত্রটি জানিয়েছে, শুক্রবার বিকেলে খাবার আল মারাকাশের উত্তরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে 5 জন নিহত হয়েছে। ওই অঞ্চলটি পাহাড় বেষ্টিত এবং আল কায়েদা ব্যবহার করে থাকে। দ্বিতীয় সূত্রটি আরো জানিয়েছে, নিহতদের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে হামলায় আল কায়েদার স্থানীয় এক নেতাও নিহত হয়েছেন। ওয়াশিংটন একসময়ে আরব উপদ্বীপের আল কায়েদাকে সশস্ত্র নেটওয়ার্কের সবচেয়ে ভয়াবহ শাখা হিসেবে বিবেচনা করত। সূত্র আরব নিউজের। এবার ট্রাম্পের ঘোষণার পর সিরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করল মার্কিন প্রশাসন। মধ্যপ্রাচ্য সফরের সময় সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা শুক্রবার থেকে কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক সাধারণ লাইসেন্স জারি করেছে, যার ফলে সিরিয়ার অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবে। এর মাধ্যমে সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার নতুন বিনিয়োগ ও বেসরকারি খাতের কার্যক্রম চালু করতে সহায়তা করবে। এছাড়াও পররাষ্ট্র সচিব মার্কো রুবিও সিজার অ্যাক্টের অধীনে 180 দিনের একটি ছাড়পত্র দিয়েছেন, যাতে মানবিক কার্যক্রম, বিদ্যুৎ, পানি, জ্বালানি ও স্যানিটেশন পরিষেবার সিরিয়া কোনো বাধার সম্মুখীন না হয়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, সিরিয়া সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতে সহযোগিতা করতে চায়। প্রসঙ্গত, 2011 সালে গৃহযুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র সিরিয়া তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে।
এদিকে ইসরায়েলি হামলা চলছে, প্রাণহানি ছাড়াও 53,900 জনে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো 79 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 2 শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 53,900 ছাড়িয়ে গেছে। এছাড়া গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 3,747 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে 2023 সালের অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 53,901 জনে। শনিবার এমনটাই জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো 79 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 211 জন। ফলে মোট আহতের সংখ্যা পৌঁছেছে 1,22,593 জনে। বিবৃতিতে আরো জানানো হয়, অনেক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে, কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছাতে পারছেন না। এবার ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে যা বলল পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান জাতির ঐক্য, শক্তি ও শান্তির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ভারতকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ভারত যদি ভবিষ্যতে কোনো ধরনের দুঃসাহসিকতা থেকে বিরত না থাকে, তাহলে কঠোর জবাব দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। রোববার এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর সামা টিভির। পাকিস্তান আইএসপিআর এর ডিজি বলেন, ভারত ভেবেছিল তারা আঘাত করবে আর পাকিস্তান চুপ থাকবে, কিন্তু আল্লাহর ইচ্ছায় পুরো জাতি ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। পাকিস্তান এক লৌহদৃঢ় প্রাচীরের মতো দাঁড়িয়েছিল এবং ভারতের কৌশলের একের পর এক ত্রুটি উন্মোচন করেছিল। ভেতরের বিভাজনের ধারণা নাকচ করে দিয়ে আহমেদ শরীফ চৌধুরী বলেন, তারা মনে করেছিল পাকিস্তানের জনগণ ও সেনাবাহিনী বিভক্ত, কিন্তু এটা ভুল ধারণা। পাকিস্তান কখনোই বিভক্ত নয়। এই জাতি ও সেনাবাহিনী সবসময় একত্রিত ছিল। ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানের পরিকল্পিত প্রতিক্রিয়ার বিবরণ দিতে গিয়ে সেনাবাহিনীর মুখপাত্র বলেন, আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল ভারতের 26টি স্থানে জবাব দেওয়া হবে। একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, মুজাফফরাবাদে যখন 7 বছর বয়সী ইর্তিজা ভারতীয় ব্রিগেড সদর দপ্তরের নির্দেশে গোলাবর্ষণে শহীদ হয়, তখন আমরা ওই ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দেই। এদিকে ইউক্রেন জুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত অন্তত 12 জন। ইউক্রেন জুড়ে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক ডজন। আঞ্চলিক কর্মকর্তা ও জরুরি পরিষেবার বরাত দিয়ে রোববার এই তথ্য জানিয়েছে বিবিসি। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, দক্ষিণ অঞ্চলীয় মিকোলাইভ শহরে হামলায় 70 বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া কিয়েভের পশ্চিমে জিতমিরে নিহত হয়েছে 3 জন শিশু। এক বিবৃতিতে খমেলিনতস্কির আঞ্চলিক প্রধান সেরহি তিউরিন বলেছেন, রাশিয়ান হামলায় 4 জন নিহত এবং 5 জন আহত হয়েছে। তিনি জানান, রুশ হামলায় 6টি প্রাইভেট হাউস ধ্বংস হয়েছে এবং অন্তত 20টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের আঞ্চলিক প্রধান মিকোলা কালাশনিক নিশ্চিত করেছেন যে অঞ্চলটিতে রুশ হামলায় 3 জন নিহত এবং 10 জন আহত হয়েছে। রাশিয়ার হামলায় কয়েকটি বাড়িতে যে আগুন লেগেছে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভে রুশ হামলায় 11 জন আহত হয়েছে, সেই সঙ্গে একাধিক বাড়িতে আগুন লেগেছে এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার গাজায় সমস্ত পদাতিক ও সাঁজোয়া ব্রিগেড মোতায়েন করল ইসরায়েল। আন্তর্জাতিক সমালোচনার মধ্যে গণহত্যার শিকার গাজা উপত্যকায় স্থল আক্রমণ সম্প্রসারণের সিদ্ধান্তের পর ইসরায়েল তাদের সমস্ত নিয়মিত পদাতিক ও সাঁজোয়া ব্রিগেড মোতায়েন করেছে। বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে অনুসারে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গাজা উপত্যকায় তীব্র লড়াইয়ের প্রস্তুতির অংশ হিসেবে বাহিনীগুলোকে একত্রিত করা হয়েছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কেএএন নাম প্রকাশ না করার শর্তে সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সেনাবাহিনী গত 24 ঘন্টায় 9টি নিয়মিত পদাতিক এবং সাঁজোয়া ব্রিগেড গাজা উপত্যকায় মোতায়েন করেছে। গত 4 মে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় গণহত্যা সম্প্রসারণের জন্য গিডিয়নের রথ অভিযান অনুমোদন করে। ইহুদিবাদী সরকার পরে হাজার হাজার রিজার্ভ সেনা ডেকে এনে বাস্তবায়ন শুরু করে। 18 মে ইসরায়েলি বাহিনী বিভিন্ন দিক থেকে স্থল আক্রমণের মাধ্যমে পরিকল্পনাটি শুরু করে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কেএএন এর বরাতে
নতুন এই অভিযান কয়েক মাস স্থায়ী হবে বলে মনে করা হচ্ছে। উত্তর গাজা সহ যুদ্ধক্ষেত্র থেকে গাজার লোকজনকে দক্ষিণের অঞ্চলগুলোতে সম্পূর্ণভাবে স্থানান্তর করা হবে। দখল করা সব স্থানে সেনাবাহিনী থেকে যাবে। এদিকে রাশিয়ার পরবর্তী যুদ্ধ ফিনল্যান্ড সীমান্তে, দাবি রিপোর্টে। ইউক্রেন যুদ্ধ এখনো চলছে, এর মধ্যে আরো এক নতুন রণাঙ্গনের কুচকাওয়াজ শুরু হয়ে গেছে রাশিয়ায়। এবারের প্রতিপক্ষ পূবের প্রতিবেশী ন্যাটোর নতুন বন্ধু ফিনল্যান্ড। দুই দেশের মাঝে প্রায় 1340 কিলোমিটার সীমানা রয়েছে। দীর্ঘ এই সীমান্ত জুড়ে রাশিয়া চুপিসারে গড়ে তুলেছে নতুন ঘাঁটি, মোতায়েন করেছে সেনা, আধুনিকায়ন শুরু করেছে সামরিক অবকাঠামোগুলোতে। একদিকে ইউক্রেন যুদ্ধের পরবর্তী পর্যায়ে প্রস্তুতি, অন্যদিকে ফিনল্যান্ডের সাম্প্রতিক ন্যাটো অন্তর্ভুক্তি, সবকিছু মিলিয়ে রাশিয়া আগামীর সংঘর্ষের মানচিত্র আঁকছে ইউরোপের উত্তরের এই সীমান্তেই। রাশিয়ার এ গোপন রণপ্রস্তুতিতে যুদ্ধাঙ্ক ছড়িয়ে পড়েছে বাল্টিক প্রতিবেশী লিথুয়ানিয়া, এস্তোনিয়া, লাটভিয়াতেও। এপি ও গার্ডিয়ান এর সূত্র জানিয়েছে, বিশ্লেষকরা বলেছেন ইউক্রেন যুদ্ধ যদি থেমে যায়, রাশিয়ার বাহিনী তখন এই সীমান্তে আরো বড় আকারে মোতায়েন হতে পারে। আর সেটাই হতে পারে এক নতুন সংঘর্ষের সূচনা। 2023 সালের এপ্রিলে ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড। এরপর থেকে সীমান্তবর্তী এলাকাগুলোতে সামরিক ঘাঁটি নির্মাণ এবং বিমান ঘাঁটি সংস্কারের কাজ শুরু করেছে রাশিয়া।